গুলি খাইছে একটা। সদস্যের শাস্তি চাই না, আমি এই স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ চাই। ওনার যদি লজ্জা থাকে, ওনার মধ্যে যদি বিন্দু মাত্র মুক্তিযুদ্ধের চেতনা থাকে, ওনাকে জিজ্ঞেস করতে চাই মুক্তিযুদ্ধের চেতনা কি এই ছিল? গোটা বাংলাদেশ এখন গুলিবিদ্ধ। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছ, গোটা বাংলাদেশ সহ সেখানকার ইউনিভার্সিটির সকল ছাত্রছাত্রীরা কেউই এখন সেফ নয়। কারণ কিন্তু একটাই, কোটা আন্দোলন। আর আমি যেই মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি এই সময়ের মধ্যে কিন্তু অলরেডি 19 জন মারা গিয়েছে এবং আহত হয়েছে কয়েকশো ছাত্রছাত্রী। বন্ধ হয়ে গেছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি। বাংলাদেশের প্রতিটা কলেজ ক্যাম্পাস আজ রক্তাক্ত। আর এই একটা তথ্য জানলে আপনিও অবাক হবেন যে এই সবই খুব সহজেই আটকানো যেত যদি কিনা বাংলাদেশের সরকার একটুখানি মানবিক হতো। এবার দেখো, স্বাভাবিকভাবে তোমাদেরও মনে হতে পারে যে এইসব কেন ঘটছে, কি কারণে এই আন্দোলন এবং কি কারণেই বা বাংলাদেশের অধিক থেকে অধিকতর ছাত্রকে গুলি খেতে হচ্ছে। গুলি খাইছে একটা। তো এই সব কিছুর সূত্রপাত হলো কোটা সিস্টেম। বলতে পারো আজ এই বাংলাদেশের অবনতির প্রধান কারণ হলো এই কোটা সিস্টেম। তো চলো বন্ধুরা, আজ এই কোটা সিস্টেম নিয়ে আলোচনা করা যাক এবং তোমাদেরকেও জানানো যাক যে বাংলাদেশের অধিক থেকে অধিকতর ছাত্রছাত্রী কেন এই কোটা সিস্টেমের জন্য আন্দোলন করছে। তো ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকো। আর হ্যাঁ, আমি ভিডিওর প্রথমেই একটা কথা বলে রাখছি যে একজন সাধারণ ভারতবাসী হয়ে আমি নিজের চোখে যা দেখে বুঝতে পেরেছি এবং যা বুঝেছি নিজে, তাই তোমাদেরকে বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করব আজ। কারণ দেখো, সব কিছুর পেছনেই একটা প্রধান জিনিস থাকে যে এই কোটা সিস্টেমটাকে সাধারণ মানুষ কী চোখে দেখছে। তাই পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকো, বেশি না বকে এবার শুরু করা যাক। দিনটা ছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারি। এখনের মতো সেবারও ঢাকার রাস্তায় একদল ছাত্র মিছিল বের করেছিল। তারা সবাই ছিল নিরস্ত্র। তাদের দাবি ছিল একটাই, যে তাদের বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিতে হবে। আর এটা খুবই সামান্য একটা দাবি, যা চাইলেই তখনকার বাংলাদেশ সরকার পূরণ করতে পারত। কিন্তু অহংকারী পাকিস্তানি সরকার সেই ছাত্রদের ওপর গুলি চালায় এবং সেই সময় মারা যায় 5 জন ছাত্র। আর ঠিক এইখান থেকেই দাবি ওঠে একটা স্বাধীন রাষ্ট্রের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে হাতিয়ার তুলে নেয় সাধারণ দেশবাসী এবং শুরু হয় মুক্তিযুদ্ধ। আর 1971 সালে পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। যে সাধারণ মানুষেরা দেশ স্বাধীনে নিজেদের বাজি রেখেছিলেন, সেই মুক্তিযোদ্ধাদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 30% কোটা সরকারি চাকরির জন্য ফাঁকা রেখে দেয়, অথবা বলতে পারেন বরাদ্দ করেন, যা শুধুমাত্র সেই সময়ের জন্য, হ্যাঁ সেই সময়ের জন্য খুবই একটা ভালো পদক্ষেপ। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সারা বাংলাদেশ জুড়ে একটা ভয়াবহ সৃষ্টি হয়েছে, যেখানে দেশের যুব সমাজ দাবি করছে যে এই মুক্তিযোদ্ধাদের জন্য 30% এই বরাদ্দ কোটা সরিয়ে ফেলতে হবে। এবার এটা শুনে আপনার মনে হতে পারে, এরা কি অকৃতজ্ঞ? যেই মুক্তিযোদ্ধারা নিজেদের জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছে, তাদের হক ছিনিয়ে নেওয়া হবে? আসলে বিষয়টা এমন নয়, এবার একটু বুঝিয়ে বলি। 1971 সালে যে মুক্তিযোদ্ধারা লড়াই করেছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে তাদের মধ্যে অনেকেরই চাকরির বয়সই নেই। তো এবার প্রশ্ন উঠছে, এই কোটা তাহলে কিসের? দেখুন, সাধারণতভাবে যেসব মুক্তিযোদ্ধারা 1971 সালে বাংলাদেশ স্বাধীন করার জন্য নিজেদের জীবন বাজি রেখে লড়াই করেছিলেন, তাদের কিন্তু আর কোনো চাকরিগত যোগ্যতা ছিল না। তাই তাদের এবং তাদের পরিবারের ছেলে মেয়েদের জন্যও এই কোটা বরাদ্দ ছিল। কিন্তু এই 2024 সালে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে মুক্তিযোদ্ধারা তো দূরেই থাক, তাদের ছেলে মেয়েরাও নয়, বরং এই কোটার মাধ্যমে চাকরি করছেন কারা? তাদের নাতি নাতনিরা। আর মেইনলি হচ্ছে এই জিনিসটা নিয়েই বর্তমান যুব সমাজের প্রধান সমস্যা, যে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা কেন তাদের কোটা ভোগ করবে? কারণ তারা নিজেরা তো আর দেশ স্বাধীনের সাথে কোনোভাবেই যুক্ত ছিল না। আর এছাড়াও তোমরা যদি ভেবে থাকো যে এই মুক্তিযোদ্ধাদের মাত্র 30% কোটায় এমন কি আসবে যাবে, কিন্তু আপনারা এটা জানলে অবাক হবেন যে এই মুক্তিযোদ্ধাদের 30% কোটা ছাড়াও 10% কোটা আছে নারীদের জন্য, আরও 10% আছে জেলা কোটা, এছাড়াও 5% আছে নরীগোষ্ঠী কোটা এবং আরও 1% আছে প্রতিবন্ধী কোটা। মানে এইসব কোটা ফোটা সব মিলিয়ে প্রায় 56% সিট আগে থেকেই রিজার্ভ। মানে বাংলাদেশ সরকার যখনই কোনো চাকরির পরীক্ষার জন্য নোটিশ বের করুক না কেন, মানে ভেবে নিতে হবে তার আগে থেকেই 56% সিট বুকড হয়ে রয়েছে। আর মাত্র 44% সিট, হ্যাঁ মাত্র 44% সিট মেধা তালিকার জন্য পড়ে রয়েছে। মানে এই বড় সংখ্যার পার্সেন্টেজটা বুঝতে পারছেন তো একবার? মানে ধরো 1 লাখ স্টুডেন্ট কোনো চাকরির জন্য পরীক্ষা দিয়েছে, সেখান থেকে 1000 জনকে নেওয়া হবে সেই চাকরির জন্য, কিন্তু এদিকে দেখা যাচ্ছে যে ওই 1000 জনের মধ্যেই
560টা সিট আগে থেকে বুক হয়ে রয়েছে, মাত্র 440 জনকে সেখান থেকে চাকরিতে নিয়োগ করা হবে। আর প্রধানত এই কারণেই বাংলাদেশের আজ এই অবস্থা। এবং আরও একটা জিনিস হয়তো আপনারা জানেন না, যে এই যেই আন্দোলনটা চলছে এটা কিন্তু আন্দোলনের সেকেন্ড ফেজ, মানে এটা কিন্তু দ্বিতীয়বার আন্দোলন হচ্ছে। 2018 সালে একবার আন্দোলন হয়ে গিয়েছে। এবার আপনাদের বুঝিয়ে বলি যে 2018 সালে কিসের আন্দোলন হয়েছিল। 2018 সালেও কিন্তু এই কোটা বন্ধ করার জন্যই সব আন্দোলন হয়েছিল। আসলে দেখো, 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর, হ্যাঁ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে 30% কোটা মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য বরাদ্দ করা হয়েছিল, সেটা বন্ধ করার জন্যই, হ্যাঁ সেটা বন্ধ করার জন্যই 2018 সালে বিভিন্ন যুব সমাজ আন্দোলন করেছিল বাংলাদেশে। এবং 2018 সেই আন্দোলনের ফলে কিন্তু বাংলাদেশ সরকার রেগে গিয়ে, হ্যাঁ বলতে পারো এক প্রকার রেগে গিয়ে, সমস্ত রকমের কোটা, যেটা আমি বলেছিলাম যে 30% যেটা রয়েছে মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ কোটা, 10% নারী কোটা, 10% জেলা কোটা, আর 5% নরী গোষ্ঠীদের কোটা রয়েছে, এই সব কিছুই কিন্তু একেবারে বাদ দিয়ে দিয়েছিল বাংলাদেশ সরকার। আর যার ফলে প্রতিবন্ধী সহ নারী গোষ্ঠী এবং সমাজে পিছিয়ে পড়া মানুষদেরও সব কোটা বন্ধ হয়ে গিয়েছিল। এবং এখন হচ্ছে সেই আন্দোলনের দ্বিতীয় ফেজ, মানে এখন আসলে শুরু হয়েছে যে যারা সেই সময় আন্দোলন করে বলেছিল শুধুমাত্র যে ওই মুক্তিযোদ্ধাদের 30% কোটা বন্ধ করা হোক, এবং তারা এই সময় আবার আন্দোলন নেমেছে। আর তাদের আসলে দাবি হচ্ছে যে 30% মুক্তিযোদ্ধাদেরই শুধু কোটা বন্ধ করা হোক, নারী গোষ্ঠী, সমাজে পিছিয়ে পড়া মানুষ, নরী গোষ্ঠী, এদের কোটা কেন বন্ধ করা হচ্ছে। দেখো, পার্সোনালি আমারও মনে হয় যে মুক্তিযোদ্ধাদের এই 30% কোটা এখন অন্তত বন্ধ করে দেওয়া উচিত, কারণ এখন দেশ স্বাধীন হয়ে গিয়েছে। এবং যেই সব মুক্তিযোদ্ধা তখন যুদ্ধ করে নিজেদের জীবন বাজি রেখে সব করে গিয়েছে, দেশ স্বাধীন করে দিয়েছে, তারা কিন্তু আর এই চাকরির সাথে কোনো প্রকারই যুক্ত নেই। সুতরাং আমার মনে হয় না যে মুক্তিযোদ্ধাদের জন্য 30% কোটা এখনও চালু রাখা উচিত। আর বাংলাদেশ সরকারের সেই একটা ভুলের জন্য, হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছে, 2018 সালে যে বাংলাদেশ সরকার ওই আন্দোলনের ফলে, তাদের অত রাগের ফলে তারা যে সব রকমের কোটা বাতিল করে দিয়েছিল, তো সেই একটা ভুলের কারণে কিন্তু আজ বাংলাদেশের এত ছাত্রকে প্রাণ হারাতে হচ্ছে। দেখো, বাংলাদেশের যেসব ছাত্রছাত্রীরা আন্দোলন শুরু করেছিল 2018 সালে, তারা কিন্তু কোথাও লেখেনি যে ওই 30% কোটা বাদে, হ্যাঁ মুক্তিযোদ্ধাদের 30% কোটা বাদে যেসব নারীদের কোটা বা প্রতিবন্ধীদের যে 1% কোটা, সেসব কিন্তু কখনোই তারা বাতিল করতে বলেনি। আর বাংলাদেশ সরকার কি করেছিল, সব কিছু একেবারে বাতিল করে দিয়েছিল, যার ফলে প্রতিবন্ধী সহ নারী গোষ্ঠী সব, মানে পুরো পিছিয়ে পড়া মানুষ আরও পিছিয়ে গিয়েছিল, যার ফলে এখন খেসারত দিতে হচ্ছে বাংলাদেশের সাধারণ কিছু ছাত্রছাত্রীদের। এবং আপনারা জানলে এটাও অবাক হবেন যে বাংলাদেশের সেই সব ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু আমাদের ভারতীয় কিছু ছাত্রছাত্রীও ইনভলভ আছে, কারণ তারাও সেখানে পড়াশোনা বা কোনো কাজের সূত্রে গিয়েছে। এবং 2018 সালে বাংলাদেশ সরকার যেই ভুলটা করেছে, তাদের প্রতি ক্ষোভ জানিয়ে, যাদের এই আন্দোলনে লস হয়েছিল 2018 আন্দোলনে, মানে কি যারা পিছিয়ে পড়া উপজাতি, তারাই কিন্তু তাদের প্রতি ক্ষোভ জানিয়ে, মানে বাংলাদেশ সরকারের প্রতি ক্ষোভ জানিয়ে হাইকোর্টে মামলা জারি করেছে। এবং কারা, ওই যেই 30% যেসব মুক্তিযোদ্ধাদের নাতি নাতিরা আছে, তারাও কিন্তু এদের প্রতি মামলা জারি করেছে, যার ফলে হাইকোর্ট থেকে আদেশ এসছে যে সমস্ত কোটা নাকি আবারও ফিরে আসবে এই 2024-এ এসে। আর এই খবর সারা বাংলাদেশে ছড়াতেই বাংলাদেশের প্রত্যেকটা ছাত্রছাত্রী রাস্তায় নেমে পড়েছে আন্দোলন করতে এবং গুলি খেয়ে বুকের রক্ত ঝরাতে, আর কিছুই না। কারণ তাদের একটাই বক্তব্য যে বাকি সব কোটা ঠিকই আছে, কিন্তু মুক্তিযোদ্ধাদের 30% কোটাটা বাদ দেওয়া হোক। তো প্রধানত এই কারণেই কিন্তু বাংলাদেশ পুরো, হ্যাঁ গোটা বাংলাদেশ কিন্তু ভয়াবহ অবস্থায় রয়েছে। তো তোমরা যারা ভিডিওটা এখন দেখছো আমার, তারা অবশ্যই পারলে আমার কমেন্ট সেকশানে জানিয়ে যেও যে এই কোটা সিস্টেম নিয়ে তোমাদের কি মতামত। এবং আমি যদি আমার ভিডিওতে কোনো ভুল ইনফরমেশান দিয়ে থাকি, তাহলে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। তো যাই হোক বন্ধুগণ, আজকের ভিডিওটা এতটাই ছিল। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এই কোটা সিস্টেম নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই জানিয়ে যেও। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে যেও। তো যাই হোক, টাটা বাই বাই, পরের ভিডিওতে দেখা যেন পাই। আর আশা করছি বাংলাদেশ খুব তাড়াতাড়ি এই ভয়াবহ অবস্থা থেকে সুস্থ হয়ে উঠবে। তো যাই হোক, দেখা যাক, টাটা।